একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের বিপরীত দিকে 1 মাইল পার ঘন্টা বেগে 4 মাইল যায় এবং স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের দিকে 4 মাইল পার ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? প্রশ্নটি এসেছে 28তম বিশেষ পরীক্ষায়। তো আমাদের প্রশ্নে যদি যাওয়া এবং ফিরে আসার উল্লেখ থাকে তাহলে আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সলভ করতে পারি। সেটা হচ্ছে গড় গতিবেগ সমান 2 ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন আমাদের দেখতে হবে যে আসলে এক্স এবং ওয়াই হচ্ছে বেগ। কার বেগ? সেটা নৌকার বেগ হতে পারে, কোনো ব্যক্তিরও বেগ হতে পারে। তো প্রথমত যে বেগটি দেওয়া থাকবে আমরা কিন্তু দূরত্ব নেব না, আমরা নেব কি? বেগ। অর্থাৎ প্রথম যে বেগটা দেওয়া থাকবে সেটাকে আমরা এক্স ধরে নেব এবং এটা কিন্তু হচ্ছে কি দূরত্ব, তো দূরত্বটা কিন্তু আমরা নেব না, এখানে কি নেব? শুধু বেগগুলো নেব। স্রোতের অনুকূলে যে বেগ 4 মাইল পার ঘন্টা সেটা হবে ওয়াই। তাহলে আমরা যদি এইখানে এক্স এবং ওয়াই এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা যদি 2x এর মান গুণ দিলাম, এখানে গুণ চিহ্ন, x এর মান হচ্ছে কত? 1 এবং y এর মান হচ্ছে 4 এবং নিচে কি হবে? x এবং y এর যোগফল হবে। তাহলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে কত? 4। তাহলে আমরা উপরে পাচ্ছি 8 এবং নিচে পাচ্ছি 5। তো আমরা 8 কে যদি 5 দ্বারা ভাগ দেই তাহলে পাই হচ্ছে 1.6। তাহলে আমাদের অ্যান্সার হবে গড় গতিবেগ 1.6 মাইল পার ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে 10 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ স্রোতের দিকে 10 কিলোমিটার ঘন্টায় যায়। কোনো স্থানে গেল এবং 6 ঘন্টা বেগে স্রোতের প্রতিকূলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো, অর্থাৎ আসার সময় প্রতি ঘন্টায় 6 কিলোমিটার পার ঘন্টায় স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত ছিল? তো প্রশ্নটি আগে যে প্রশ্নটি সলভ করলাম সেই প্রশ্নের অনুরূপ। তাহলে আমরা জাস্ট প্রথমটাকে কি ধরবো? এক্স এবং দ্বিতীয়টাকে ধরবো হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দেই এবং ক্যালকুলেশন করে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 2, তার সাথে গুণ দেব হচ্ছে 10 এবং ওয়াই এর মান হচ্ছে 6 এবং নিচে হচ্ছে এক্স এবং ওয়াই এর যোগফল। তাহলে 10 যোগ 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে নেই তাহলে উপরে যদি আমি গুণ করি, গুণ করলে হবে 6 10 60, 60 এর দ্বিগুণ হচ্ছে 120, 120 এবং নিচে 10 এবং 6 যোগ করলে যোগফল হচ্ছে 16। তো আমি
16 দিয়ে যদি 120-কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 7.5। 7.5 অর্থাৎ যাতায়াতের গড় গতিবেগ ছিল 7.5 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ক। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু হবে নিচের কোনটি? প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 দ্বিতীয় ধাপে। তো এই অনুপাতের লসাগু এবং গসাগুর ক্ষেত্রে আমরা প্রশ্নগুলো সলভ করার জন্য একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণফল গুণ হচ্ছে গসাগু। তো এই অনুপাতের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে, সুতরাং আমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব, যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষা আসলে পরে আমরা খুব সহজেই অল্প সময়ে সমাধান করতে পারি। আমাদের লসাগু সমান কি দেওয়া আসছে? অনুপাতের গুণফল গুণ গসাগু। অর্থাৎ মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। এক্ষেত্রে অনুপাত কত দেওয়া আছে? 5:7। তাহলে আমরা গুণ করে ফেলবো 5 গুণ 7 এবং গসাগু দেওয়া আছে কত? গসাগু দেওয়া আছে 8। তাহলে আমরা মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করব। অর্থাৎ অনুপাতের গুণফল কত? 5 গুণ 7 এবং গসাগুর মান হচ্ছে 8। তাহলে আমরা যদি গুণ করে ফেলি তাহলে গুণফলটাই আমাদের হবে নির্ণেয় লসাগু। তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণফল আসতেছে 280। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমরা 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা এই প্রশ্নগুলো একটু খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব, যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। তাহলে আমাদের অনুপাতের গুণফলটা বসাতে হবে। তাহলে অনুপাত কত দেওয়া আছে? 5 এবং 6। তাহলে আমরা কি করব? 5 এবং 6 গুণ করব আগের প্রশ্নের অনুরূপ। এবং গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 4। তাহলে আমরা এখানে 4 গুণ করি। গসাগু দেওয়া আছে 4। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের নির্ণয় গুণফলটাই হবে কি? লসাগু। তাহলে 4 6 24, 5 24 120। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? প্রশ্নটি এসেছে 39তম বিশেষ পরীক্ষায়। তো এক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু। তো এখান থেকে যদি আমরা গসাগুটা বের করি তাহলে গসাগু সমান আমরা লিখতে পারবো লসাগু ভাগ অনুপাতের গুণফল। অর্থাৎ আমাদের মেইন সূত্র কিন্তু প্রথমটাই, যেহেতু আমাদের এখানে গসাগু বের করতে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে গসাগু সমান পাচ্ছি হচ্ছে লসাগু ভাগ অনুপাতের গুণফল। তো আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের নির্ণয় গসাগু বের হয়ে আসবে। তো লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া হচ্ছে 140, 140 এবং নিচে হবে অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল কত দেওয়া আছে? অনুপাত কত দেওয়া আছে? 7:5
5, তাহলে আমরা এই যে 7:5 গুণ আকারে লিখে দেব, যেহেতু আমাদের গুণফল বসাতে হবে। তাহলে 7 গুণ 5। তো আমরা 7 দিয়ে যদি 140 ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা 20, এবং আমরা যদি 5 দিয়ে 20 ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা 4। অর্থাৎ সংখ্যা দুটির গসাগু হচ্ছে কত? 4। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ। 4:30 বাজে, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? প্রশ্নটি শেষ 36তম বিশেষ প্রাথমিক এবং গণশিক্ষা বিভাগের সহকারী পরিচালক 2001। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমরা খুব সহজেই একটা শর্টকাট সূত্রের মাধ্যমে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ সমান মডুলাস অর্থাৎ পরম মান 11m - 60h/2। এখানে m হচ্ছে মিনিট এবং h হচ্ছে আওয়ার অর্থাৎ ঘন্টা। তো এখানে m এবং h এর মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের মধ্যবর্তী কোণের মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমরা m এর মান পাবো হচ্ছে, যেহেতু 4:30 বাজে তার মানে মিনিট হচ্ছে, আমরা m দ্বারা মিনিট বোঝাবো। যেহেতু 4:30 বাজে অর্থাৎ মিনিট হচ্ছে 30 মিনিট। এবং h এর মান কত হবে? অর্থাৎ ঘন্টা হবে 4 ঘন্টা। যেহেতু 4:30 বাজে তার মানে ঘন্টা হচ্ছে 4 এবং মিনিট হচ্ছে 30 মিনিট। তাহলে যদি আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের মধ্যবর্তী কোণটা চলে আসবে। আচ্ছা, এখানে পরম মান দেওয়ার অর্থ হচ্ছে যদি বিয়োগফল নেগেটিভ আসে ওইটাকে আমরা পজিটিভ ধরে কাউন্ট করব। তাহলে এখানে পরম মান দিলাম 11 গুণ m এর মান হচ্ছে কত? 30 মাইনাস 60 সূত্রে গুণ h এর মান কত? 4। ওকে, ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি 11 এবং 30 গুণ করি তাহলে পাবো হচ্ছে 330 মাইনাস 240, অর্থাৎ 4 গুণ করলে হচ্ছে 240। তাহলে পরম মান থাকবে ভাগ 2। তাহলে আমরা যদি 330 থেকে 240 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 90 অর্থাৎ 90। এখানে পজিটিভ 90 পাবো এবং তার মডুলাস থাকবে অর্থাৎ পরম মান ভাগ হচ্ছে 2। তো আমরা যদি 90 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল পাবো হচ্ছে 45।
45 ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। ঘড়িতে যখন 8টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি কত ডিগ্রি হবে? অর্থাৎ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? প্রশ্নটি এসেছে 37তম বিসিএস, অথবা প্রশ্ন এমনভাবে আসতে পারে যে ঘড়িতে এখন 8টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত? তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি 37তম বিসিএস, 35তম বিসিএস এবং 34তম বিসিএস এবং বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2007-এ আসা একটি প্রশ্ন। তো আমরা অনুরূপভাবে প্রশ্নটি সলভ করব। এখানে এম এর মান অর্থাৎ মিনিটের মান 0, কারণ কি এখানে 8টা বাজে অর্থাৎ মিনিটের মান 0। এবং ঘন্টার মান কত হবে? যেহেতু 8টা বাজে তাহলে ঘন্টার মান হবে 8। ওকে, তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই, ইলেভেন গুণ 0 বিয়োগ 60 গুণ 8 এবং তার পরম মান ইউজ করব। ভাগ হচ্ছে 2। তাহলে আমরা পাচ্ছি 11 এবং 0 গুণ করলে 0, মাইনাস 8 এবং 60 গুণ করলে 480 এবং ভাগ 2 এবং আমরা যদি -480-কে 2 দ্বারা ভাগ দেই তাহলে -240 পাই। যেহেতু এখানে পরম মান দেওয়া আছে সেজন্য আমরা কি লিখব? পজিটিভ 240। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে যে কোণের মান যদি 180 থেকে বড় আসে, 360 থেকে যে সংখ্যাটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম সেই সংখ্যাটা বাদ দিলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের হয়ে আসবে। তাহলে 360 থেকে 240 বাদ দিব আমরা। তাহলে বিয়োগফল হবে কত? 120। অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে যখন ঘড়িতে 8টা বাজবে। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।